মধ্যে কোনো লুকোচাপা নাই। আমার কথা আমি আপনাকে বলে দিই, আমার যদি বুদ্ধিবৃত্তিক হেল্প লাগে সেটার সাথে আমার সরকারি দায়িত্বের কোনো সম্পর্ক নাই। আমার বুদ্ধিবৃত্তিক হেল্প যদি আজকে জামাতে ইসলামও যদি আইসা বলে ভাই আমরা এই সংস্কারের ব্যাপারে কী সিদ্ধান্ত নেব, আমি বলতে পারি ভাই আমার কাছে মনে হয় আপনারা এটা করলে ভালো। এটার সাথে আমার সরকারি দায়িত্বের সম্পর্ক নাই, কারণ আমার দায়িত্বের এটাতে প্রভাবিত হচ্ছে না। আমি ছাত্রদের কোনো আনডিউ, যেমন আমি আপনাকে বলি আমার এখানে যে কাজ টাজ হয়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমি কোনো আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছি না। বাট দ্যাট ইজ এ পারসেপশন যে তারা নানান কিছুর মধ্যে আছে, এবং আপনি ফান্ড রেজিং এর কথা বলছেন, সেটা নিয়েও অনেক রকমের কথা আছে, আমি সেগুলো বলতে চাই না। এবং না অনেক রকম কথা থাকতে পারে, কিন্তু অবশ্যই তাদের প্রতি আপনার 100 গাড়ি নিয়ে প্রোগ্রাম, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের সকলের প্রতি আমাদের বলের প্রতিনিধিত্ব করে। সকল সমন্বয় কি এখন একসঙ্গে আছে? প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে তাদের সঙ্গে, মেয়েরা তাদের সঙ্গে সবাইকে আছে। জি মাদ্রাসা আছে নাকি সন্দেহ আছে। আপনি এই প্রশ্ন তুলতে পারেন জিল্লুর, এটা তুলতে পারেন, ভ্যালিড প্রশ্ন সমাজে থাকা উচিত। আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা শেখ হাসিনার আমলে দুইটা জিনিস খুব ঘৃণা করতাম। একটা হচ্ছে মালিকানার রাজনীতি, যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তাদের পৈতৃক সম্পত্তি, এটা ছিল জনযুদ্ধ, কিন্তু এটা বানায় ফেলছে শেখ পরিবারের যুদ্ধ। যদিও শেখ পরিবার কেউ যুদ্ধে অংশ নিচ্ছে নাকি, মানে শেখ কামালও সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে নাকি, এটা প্রশ্ন থাকতে পারে। আরেকটা হচ্ছে ট্যাগ দেওয়ার রাজনীতি। এখন ধরেন এই মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, এটা ছাত্র সংগঠনের কারো কারোর মধ্যে আছে নাকি এই প্রশ্ন আপনি তুলতে পারেন। একই সাথে সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কারো কারো আছে নাকি আপনি তুলতে পারেন। মানে বিএনপি জামাতের মধ্যেও এই প্রবণতা আছে নাকি এটা আপনি তুলতে পারেন। এখন ধরেন আমরা ছাত্রদেরকে বেশি ভালোবাসি, বেশি স্নেহ করি, আমরা ওদের থেকে খুব পারফেক্ট আচরণ আশা করি, কিন্তু জিল্লুর একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার যখন 25-26 বছর ছিল কত ভুল আমরা করতাম না? আপনি হয়তো করতেন না, আমি করতাম। যারা প্রশ্ন তুলেছে ফেসবুক এটা নিয়ে, সার্জিস তুমি ব্যাখ্যা করো, এই চর্চা কি আমাদের প্রচলিত রাজনৈতিক দলে ছিল জিল্লুর? ছিল না তো। আমাদের অনেক এক্সপেকটেশন, অনেক ভালোবাসা দেখে আমরা খুব কষ্ট পাই, প্রশ্ন করি। কিন্তু আপনি পজিটিভ দিকটাও দেখেন, হাসনাত যে এই কথাটা বলেছে আর্মি চিফের সাথে মিটিং নিয়ে, তাদের দলের ভিতরে 3টা মানুষ সেটা প্রতিবাদ করেছে। এই চর্চাটাও কি আমাদের মধ্যে ছিল? তো আমরা একটু সময় দেই, দেখি না তারা ভুল করতে করতে হোঁচট খেতে খেতে শিখে নাকি। তবে আপনার সাথে আমি একটা একমত, এই যে আপনার মালিকানা রাজনীতি শুরু হয়, কোনো লেখকেরও দেখবেন মানে এমনভাবে লেখে, মানে আমি গণ অভ্যুত্থানে যতগুলো লেখাটেখা পড়লাম, ইনক্লুডিং আসিফ মাহমুদের বই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাহাঙ্গীরনগরের অসীম রোল রেখেছিল। যেভাবে রাস্তায় আমরা দরবারের দিন আমরা রাস্তায় থেকেছি রীতিমতো, উল্লেখও নাই। কিন্তু এটা কি সে ডেলিভারেটলি করেছে? সে তার চোখ দিয়ে যেটুকু দেখছে সেটা করছে, কারণ আমাদের সাথে তাদের ইন্টারেকশন ছিল না। ফলে কোনটা ডেলিভারেট না সেটা আমরা জানি না। কিন্তু আমি মনে করি জেনারেলি জিল্লু, আপনি বিদায় করেন নাই, আপনি যদি শেখ হাসিনার আদর্শ, মালিকানার রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, এটা যদি আপনি আপনার ভিতরে ধারণ করেন, তার মানে আপনি শেখ হাসিনার ভাব শিষ্য। এটা বুঝতে হবে সবাই। আমরা একটু আপনার সঙ্গে এই আলোচনাটা আসলে রমজানের বাইরে অন্য সময় করতে পারলে ভালো হতো, আপনার বেশি সময় পেতাম, সময় খুবই সীমিত আর হাতে বেশি সময় নেই। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে দেশটাকে আসলে কোথায় আপনারা নিয়ে যাচ্ছেন? এই প্রশ্ন এই কারণে উঠছে যে দেশে ভাবাদর্শের দিক থেকে, ন্যারেটিভস বা বয়ানের দিক থেকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানের দায় কিছুটা সরকার, নতুন দল বা তাদের পেছনে যারা আছে তাদের বয়ানগুলো যারা সারা পৃথিবীব্যাপী প্রচার করছে, এইরকম একটা মানে এক ধরনের উগ্রবাদ, এক ধরনের এক্সট্রিমিজম, যেভাবেই বলি না কেন, এটার একটা উৎপত্তি বা চর্চা এখন হচ্ছে। এটা জনতার নামে উন্মত্ততা, এইসবের বিরুদ্ধে মাহফুজ যে স্ট্যান্ডটা নিয়েছে, যেভাবে নিন্দিত হয়েছে স্ট্যান্ডটা নিয়ে, যেভাবে নিজেকে ভালনারেবল করেছে, এই পজিটিভ সাইডগুলোও দেখেন। এবং আমরা যখন মাত্রা ছাড়া পর্যায়গুলি চলে গেছে, সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও দেখেন। ঠিক আছে, আমি নাম বলতেছি না, কিছু পত্রিকাতে বা কিছু পলিটিক্যাল পার্টির অফিসে বা কিছু সরকারের পক্ষ থেকে যে প্রতিরোধের চেষ্টা করা হয়েছে, এমনটা আমি একটা হাটগুটায় বসে আছি। আপনি বলতে পারেন আমাদের সেই প্রতিরোধের ব্যবস্থাটা আরও বেশি জোরালো, আরও একটু আগে হওয়া উচিত ছিল। এখন আমরাও তো একটা লার্নিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমার বিবেচনায় বাংলাদেশের কোনো সরকার 1985 সন থেকে আমি সরকারকে খুব কাছের থেকে দেখি, তার আগেটা আমি জানি না, বাংলাদেশের কোনো সরকার 1985 সনের পর থেকে এত ডিফিকাল্ট সময় পার করে নাই। ফলে আমাদের তো ভুল হবে। আমি মাঝে বলি কি, আমরা একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মধ্যে দিয়ে আমরা একটা দুর্বল জাহাজে করে পাড়ি দিচ্ছি। জাহাজটা যদি মৌলবাদ বা উগ্রবাদের তকমা লাগে, সবচেয়ে বেশি রেপুটেশন ক্ষতি কার হবে? তকমার পক্ষে কোনোদিন কথা বলি নাই। আমরা দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছি,
কিন্তু আমরা তো উগ্রবাদ পক্ষে কথা বলি না। তো আমাদের একটা সময় সামনের বছর এরকম সময় হয়তো দেখা যাবে আমি আপনার কাছে আসতেছি আসিফ নজরুল হিসাবেই তো আসার কথা। এটাই তো আমার পরিচয়, এটা তো সামান্য দিনের পরিচয়, উপদেষ্টা হিসাবে এটা দায়িত্ব পালন করা। আমি সারাক্ষণ ফিল করি আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার, আসিফ নজরুল সিভিল সোসাইটির মেম্বার। আমার তো আপনার সামনে এসে দাঁড়াইতে হবে, মুখ দেখাইতে হবে। হয়তো কেন মানে যেটা আছে আমাদের তো একটা টাইম লাইনও দেওয়া আছে, ডিসেম্বর থেকে জুন, কিন্তু আপনি আবার মাঝখানে খেয়াল করেন এর মধ্যে রোজা আছে, বন্যা আছে। তো হয়তো একটা চেষ্টা থাকবে সামনের বছর রোজা বন্যা এগুলির আগে ইলেকশন করার চেষ্টাই থাকবে। আমার ব্যক্তিগত বিশ্বাস, সেন্সিবলি দেখলে এটাই হওয়ার কথা। যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে এটা তো সেটাও different তিনি issue। বলছেন উপদেষ্টা। এখন আমি আপনাকে বলি এটা আমার মনে হয় ভাই, আবার তারাই বলছেন এই ছাত্রদের এই একটা অংশ বলছেন যে শেখ হাসিনার বিচার, ফাঁসি এগুলোর আগে নির্বাচন হবে না। এগুলি তো পলিটিক্যালি জি বলি, আমি একটু ক্লিয়ার করে নিই। আমি যে বললাম ফেব্রুয়ারি মাঝামাঝি মধ্যে ইলেকশন হতে পারে, এটা বিভিন্ন ভাইব দেখে আমার ধারণা হয়েছে। আই এম নোবডি টু স্পেসিফাই দ্য ডেট, আমি নোবডি। এটা স্যার যেটা বলেছে এটাই অফিসিয়ালি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের মিটিংয়ে স্যারের নেতৃত্বে ডিসিশন হবে। কোনো ডিসিশন হয় নাই, কোনো আলোচনা হয়নি এটা নিয়ে। স্যার যে টাইম লাইনটা দিয়েছে সেটাই আমরা বিশ্বাস করি। এখন আমাদের বিভিন্ন জনের বিভিন্ন ভাইব দেখে ধারণা হয় এরকম। তো আমার কাছে মনে হয় যে মানে এই সময়কার ক্ষমতা, এটা কোনো ক্ষমতা না, এটা হচ্ছে দায়িত্ব, সম্পূর্ণভাবে দায়িত্ব। আমি আপনাকে প্রোগ্রাম শুরু হওয়ার আগে একটা কথা বলেছিলাম না, আই মিন ইট। এই থাকতে চাবেন? অবশ্যই চাবো না, অবশ্যই চাবো না, 3 বার বললাম অবশ্যই চাবো না। যদি সময়ের টাইম লাইনে করে আমি জুলাইতে ফেরত যেতে পারতাম। আমি একটা লাইনে আপনাকে বলি, জুলাইয়ের আগে আমার যে জীবন ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলেই খালি মানুষের কাছে সমালোচনা করতাম, দোষ ধরতাম, আর মানুষ পাগলের মতো আমাকে ভালোবাসতো। আমি বোধহয় বাংলাদেশের সবচেয়ে লাভড মানুষদের একজন ছিলাম না জিল্লুর? আর এখন সারা দিন কাজ করি, শুক্রবার শনিবার রাত 2টা পর্যন্ত কাজ করতে হয় মাঝে মাঝে। এখন কাজের চাপ একটু কমেছে। সারা দিন কাজ করি আর সারা দিন মানুষের কাছে বকা খাই, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, এটা কেন হয়েছে। সো হুইচ লাইফ আই এম এনজয়িং মোর? হ্যাঁ, শেখ হাসিনার আমলে মনের মধ্যে শান্তি ছিল না, যে একটা ফ্যাসিস্টের দাস হয়ে আছি। এখন মনের শান্তিটা আছে, অন্তত ফ্যাসিস্টের দাস নাই, সেদিক দিয়ে ভালো আছি। বাট অ্যাপার্ট ফ্রম দিস থিং সমস্ত কারণ নাই। সো আমরা শেষ পর্যন্ত সময়ের বিচারে আমাদেরকে মানুষ ভালোবাসবে, মানুষ আমাদের প্রতি সহানুভূতিশীল হবে। আপনি যদি ছোট্ট করে একটা কথা বলি, দেখেন আমাদের সাফল্যগুলো মানুষ দেখে না। আজকে আমাদের আর্থিক খাতে যে শৃঙ্খলা ফিরে আসছে, মুদ্রাস্ফীতি যেভাবে কন্টেইন করা গেছে, এই একটা রোজা যেভাবে বিদ্যুৎ দ্রব্যমূলক করা গেছে, এখন বিপ্লবোত্তর বা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে মানুষের আকাশচুম্বী আকাঙ্ক্ষা থাকে। কিন্তু মানুষ যখন আমরা 5 বছর 10 বছর পরে যখন বিচার করবে, আমার ধারণা মানুষ আমাদের প্রতি এত অখুশি থাকবে না। অনেক ধন্যবাদ প্রফেসর। পরবর্তীকালীন সরকারের উপদেষ্টা, অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা হিসেবে সবাই যাকে মনে করেন, অধ্যাপক আসিফ নজরুল। সব কথার মূল কথা যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে যে নির্বাচন কবে হবে, নির্বাচন না সংস্কার। আমরা সংস্কার নিয়ে আসলে খুব বেশি আলোচনা করবার সময় পাইনি, কিন্তু যে ধারণাটি তিনি দিয়েছেন এবং তিনি বিশ্বাস করেন যে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস যে টাইমলাইন দিয়েছেন নির্বাচনের জন্য ডিসেম্বর টু জুন শর্ত সাপেক্ষে, তার মধ্যেই তিনি মনে করেন নির্বাচনটা হবে এবং তারা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কিছু সাফল্য তাদের আছে, কিছু ব্যর্থতাও স্বীকার করে নিয়েছেন, কিছু কন্ট্রোভার্সি তাদেরকে নিয়ে আছে, সেগুলোকে তিনি তার মতো করে অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন। কিন্তু আমরা আশা করব যে শেষ পর্যন্ত তিনি শেষের যেটা বলেছেন, মানুষ যেন তাদেরকে রেসপেক্ট করে, সেরকমভাবেই যেন তাদের কাজটা শেষ হয়। পারসেপশন আছে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, বা সঠিক যারা সমালোচনা করছেন তাদের বোঝাটা সঠিক হয়ে থাকতে পারে, কিন্তু ভুল বা যেটাই হোক না কেন সেটা ভাঙবার দায়িত্ব তাদের কাজ দিয়ে তাদের প্রমাণ করতে হবে। শুভকামনা থাকলো তাদের জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।